অনেকদিন চড়া থাকার পর কিছুটা কমতে শুরু করেছে মোটা চালের দাম। ভারত থেকে চাল আমদানির পর কেজিতে দাম কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। খাদ্য অধিদপ্তরের দাবি, শুল্কমুক্ত আমদানির সুবিধা মিলছে বাজারে। আপাতত চালের বাজার অস্থির হওয়ার সম্ভাবনা নেই। বেশ কয়েক মাস ধরে স্বস্তি ছিল না চালের বাজারে। চাহিদা মাফিক কেনা গেলেও গুনতে হচ্ছিল বাড়তি দাম। অবশেষে দীর্ঘ 4 মাস পর সরকারের শুল্কমুক্ত আমদানির সুবিধায় চালের দাম কমছে। বাজারে গত সপ্তাহে ভালো মানের মিনিকেট চাল 80 টাকার উপরে বিক্রি হলো, এখন তা কেনা যাচ্ছে 77 থেকে 78 টাকায়। মোটা চালের দাম 1 থেকে 2 টাকা কমে পাওয়া যাচ্ছে 60 টাকার নিচে। তবে বিভিন্ন ব্র্যান্ডের মোরগজাত চালের দাম খুব একটা কমেনি। চালের যে বাজারটা যেভাবে বাড়তে ছিল, এখন সে বাড়তিটা নাই। কিছু ইন্ডিয়ান চাল ঢোকাতে এখন বাজারটা একটা পর্যায়ে নিয়ন্ত্রণে আছে, একটু কমছে। 1 টাকা 2 টাকা প্রত্যেকটা চালের দাম কমছে। বাজার বাড়ার কোনো নেই, তবে এটা একটা তৎপরতার মধ্যে থাকতে হবে সরকারের, কোনো মজুদ যেন না হয়। হিলি স্থলবন্দরে গত 3 সপ্তাহে 50,000 টনের বেশি চাল আমদানি হয়েছে। বন্দরে অপেক্ষায় রয়েছে অনেক চালবাহী ট্রাক। স্থানীয় বাজারে গত মাসে মিনিকেট চাল 74 টাকার উপরে বিক্রি হলেও এখন তা 67 থেকে 68 টাকায় পাওয়া যাচ্ছে। যে চাল প্রথমে যে চাল 70 টাকা 71 টাকা ছিল, সে চাল এখন 66 টাকায় চলে আসছে। 5 টাকা পার কেজিতে, 5 টাকা আরও কমে গেছে। হয়তো আরও 2-4 দিনের ভেতরে আর হয়তো কমতে পারে। খাদ্য অধিদপ্তর বলছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ ভালো হয়েছে, একই সঙ্গে মজুদও বেড়েছে। টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি, খাদ্যবান্ধব কর্মসূচিও চালু রয়েছে। সব মিলিয়ে বাজার স্বাভাবিক থাকবে বলে আশা তাদের। আমরা ওএমএস কার্যক্রম চালু রেখেছি। টিসিবি আমাদের কাছ থেকে চাল নেয়, খাদ্য মন্ত্রণালয় থেকে টিসিবির কার্যক্রম চালু আছে। এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যে কর্মসূচি, আমরা 55 লক্ষ পরিবারকে এফএফপি মানে খাদ্য সহায়তা গ্রাম পর্যায়ে প্রতিটা পরিবার 30 কেজি করে চাল পাবে, সে কর্মসূচিও চালু আছে। যে চালের বাজার এই মুহূর্তে নিম্নমুখী। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে এখন চালের মজুদ প্রায় 19 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে আগস্টে দেশের মূল্যস্ফীতি 0.26% কমে 8.29% হয়েছে, যা গত 37 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে জুলাই মাসের তুলনায় আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। রোববার পরিসংখ্যান ব্যুরো বিবিএস এসব তথ্য জানায়। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 8.55%। তবে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি 0.4% বেড়ে দাঁড়িয়েছে 7.6%। জুলাই মাসে যেটি ছিল 7.56%। এদিকে আগস্টে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমে 8.9% দাঁড়িয়েছে, কমেছে 0.48%। সপ্তাহ জুড়েই মূল্যসূচকের উত্থানে আজও ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে 1400 কোটির ঘর, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এ সময় ডিএসসির প্রধান সূচক বেড়েছে 21.87 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে 22.74 পয়েন্টের বেশি। রোববার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 34 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 21.87 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5636 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 1441 কোটি 90 লাখ টাকা, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 103 কোটি টাকা। হাত বদলে অংশে নেওয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 248টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 127টি এবং অপরিবর্তিত রয়েছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে রবি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে জিবিবি পাওয়ার, দ্বিতীয় জেনারেশন নেক্সট ফ্যাশন এবং তৃতীয় অবস্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 22.74 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,424 পয়েন্টে। লেনদেন হয়েছে 18 কোটি 75 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার মতে গুটি কয়েক রপ্তানি পণ্য নিয়ে দর কষাকষি করা বেশ কঠিন। রোববার রাজধানীর একটি হোটেলে সেমিনারে গবেষকরা বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাজারে সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় প্রায় $850 কোটি পণ্য, যার 85% তৈরি পোশাক। $600 কোটি বেশি বাণিজ্য ঘাটতি সামনে এনে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যে 37% বাড়তি শুল্ক আরোপ করে। কয়েক দফা আলোচনার পর তা নেমে আসে 20%। স্বল্পোন্নত দেশ থেকে আগামী বছর নভেম্বরে উত্তরণ হবে বাংলাদেশের। তাই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে দর কষাকষি হবে নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য দক্ষ জনবল তৈরিতে ট্রেড নেগোশিয়েটিং পুল তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। দু একটা পণ্য নির্ভর রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধা আদায় করা কষ্টকর। আমাদের আরেকটা দুর্বলতা হলো শিল্প কাঁচামালের বড় অংশই আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় আমরা বাণিজ্য ঘাটতি কমাতে খাদ্যশস্য জ্বালানি আমদানির সুযোগগুলো তুলে ধরেছি। সেমিনারে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় কাজের সুযোগ দিতে হবে। তিনি জানান, এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্য বাংলাদেশকে শুল্ক সুবিধা দেবে। এ সময় গবেষকরা বলেন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পরিসরে বাণিজ্য সুবিধা পেতে দর কষাকষির সক্ষমতার গুরুত্ব বাড়ছে। সরকারের সব মন্ত্রণালয় মিলিয়ে একটা নেগোশিয়েটর্স পুল করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে যারা দক্ষ ব্যক্তি আছেন তাদেরকে ওই পুলের মধ্যে নিয়ে আসা এবং তারা সেখানে নিয়মিতভাবে ট্রেনিং বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। তারা কিছুটা তাদের যেন আরও দক্ষতা বৃদ্ধি পায় সে কাজগুলো করতে থাকলেন। তাহলে সরকারের যে নেগোসিয়েশনগুলো আছে সেখানে এই পুল থেকে সবাইকে হয়তো তখন সাপোর্ট দেওয়া যাবে। নীতি নির্ধারকরা বলেন, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও কাজের গতি ঐতিহাসিকভাবেই কম। সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় যা দ্রুত দূর করতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে ঠাকুরগাঁওয়ের চাষিরা। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন পড়তি বাজারে উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় তারা। এছাড়া পাইকাররা সরকারের বেঁধে দেয়া সর্বনিম্ন দাম না মানায় বঞ্চিত হচ্ছেন তারা। সংকট কাটাতে আলুর রপ্তানি বাড়ানো ও মূল্য তদারকির তাগিদ চাষিদের। বছরের শুরুতে ঠাকুরগাঁয়ে 70 থেকে 80 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও মার্চ থেকে পড়া শুরু করে দাম। বর্তমানে খুচরা বাজারে আলুর দাম সর্বোচ্চ 18 টাকা আর হিমাগারে 13 থেকে 14 টাকা কেজি। কৃষকরা জানান, বীজ ও সারের দাম বেশি পড়ায় এই মৌসুমে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 থেকে 18 টাকা। এর সাথে হিমাগার খরচ, বস্তা ও পরিবহন ব্যয় মিলিয়ে প্রতি কেজি আলুতে বাড়তি খরচ 11 টাকা। সরকার হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দাম 22 টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কেউ, অভিযোগ চাষিদের। এখনো আড়তে কোনো কেনাবেচা নাই, বাড়িঘর আলুর লোক এখনো খাচ্ছে, এই জন্য আমাদের দোকানে এখনো কেনাবেচা নাই। সব বেচা কিনা করে কোনো আলুর টাকা পায় না, 100-150 টাকা মাত্র পায়। এই জন্য আলু বর্তমান কিনা বেচা বন্ধ। আসতেছি, সে ঘুরে যাচ্ছি, মনে করেন যে আলুর দাম তো কম, আবার স্টোর ভাড়া দিয়ে একটা বস্তা বেচতে গেলে 150 টাকার মতো থাকবে। জেলায় 19টি হিমাগারে প্রায় 1,30,000 টন আলু মজুত আছে। দাম না পাওয়ায় বেশিরভাগ কৃষক আলু বিক্রি করছেন না, জানালেন হিমাগারের কর্মকর্তা। এই আলু যদি আপনার মনে করেন কোল্ড স্টোর থেকে বাহির না হয়, এখানে দেখা যাবে আপনার মালিক পক্ষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তার সাথে যারা আলু মজুত করছে, ব্যবসায়ী হোক বা কৃষক হোক, সবাই এই আলু রাখাতেও অনেক ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ বলছে, এবার ঠাকুরগাঁও এবং এর আশেপাশের জেলাতে আলুর উৎপাদন বেশি হওয়ায় চাষিরা আশানুরূপ দাম পাচ্ছেন না। তবে অনেক চাষি বীজ আলু সংরক্ষণ করছেন, তাই আলুর চাষ কমবে না আশা কৃষি কর্মকর্তার। কি পরিমাণ আবাদ হচ্ছে সেই ইয়াটা যদি একটু কৃষক রাখে, তাহলে হচ্ছে যে কৃষক এই ক্ষতিগুলো থেকে মানে মুক্তি পাইতে পারে। জেলায় এবার 27,500 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাড়তি 7,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু চাষ হয়েছে আরও 10,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।
জনাব জোহাব, আমরা দেখছিলাম আপনার প্রতিবেদন, যেখানে বলছিলেন যে 22 টাকা যে মিলগেটে দাম নির্ধারণ করা হলো সরকার থেকে, সেটা কার্যকর হয়নি। তো তাহলে এই যে কৃষকরা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের উৎপাদন খরচের তুলনায় কেমন ক্ষতি হচ্ছে, এবং এখান থেকে কৃষি বিভাগ কি বলছে? শামসুজ্জোহা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে 18 টাকা উৎপাদন খরচ এবং 22 টাকা যে মিলগেটে নির্ধারণ করা হলো বিক্রির দাম, সেটা কার্যকর হচ্ছে না কেন? ঠাকুরগাঁও একটি আলু প্রধান জেলা। এই জেলায় শুরুতে যদিও বিজ্ঞাপনী সংস্থা মাত্রার 40 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। এতে 13 গুণীজনের হাতে সম্মাননা তুলে দেন দেশের বিশিষ্টজনেরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শুরু হয় মাত্রার লোগো অ্যানিমেশন প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিজন আফজাল হোসেন। স্বাগত বক্তব্যে যৌথভাবে 40 বছর পথ চলার কথা বলেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরিফিন। 80-র দশকে এই দুই তরুণের হাত ধরে শুরু হয়েছিল বিজ্ঞাপন সংস্থা মাত্রা। আয়োজনের শেষ দিকে সবাইকে চমকে দিয়ে উপস্থিত হন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কায় স্থানীয়রা। এতে ব্যাহত হবে নৌযান চলাচল। এ বিষয়ে এলজিইডি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। আর পরিবেশ আন্দোলনকারীদের মতে এ ধরনের অপরিকল্পিত সেতু নির্মাণের কারণে জনভোগান্তি কমার বদলে বাড়ছে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর উপর গত 7 অক্টোবর সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। সদর উপজেলার রঘুখালী এলাকায় 40 মিটার দীর্ঘ সেতুটির কাজ 40% শেষ। কিন্তু এরপরই দেখা দেয় বিপত্তি। এলাকার লোকজন অভিযোগ করছেন, ত্রুটিপূর্ণভাবে সেতুটি নির্মাণের কারণে নদীর পানি প্রবাহ বাধার মুখে পড়বে। নৌকা চলাচলের মতো পর্যাপ্ত উচ্চতাও রাখা হয়নি বলে দাবি তাদের। ইঞ্জিনিয়ার যে কিভাবে এত নিচু করে ব্রিজটার প্ল্যানটা পাস করলো, এটা আসলে আমরা এলাকাবাসী আসলে বোধগম্য নয়। এটা তো কোনো ব্রিজ হইতেছে না, এটা ব্রিজের মধ্যে পিলার হয় বা ব্রিজ অনেক উঁচু হয়, এটাতে 2 দিন পরে কোনো নৌকা যাইতে পারবে না। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে তার সুবিধার বদলে জনদুর্ভোগের কারণ হবে বলছেন বিশিষ্টজনেরা। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে নতুন করে সেতু প্রকল্প হাতে নেয়ার দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের। ব্রিজের গার্ডার দিয়ে অলরেডি নদীটাকে মেরে ফেলা হয়েছে এবং এইখানে ব্রিজ যেভাবে করার কথা এইভাবে না করে তারা এটা টোটালি একটা বাঁধের মতো করে দিছে এবং নদীর যে মৃত্যুর জন্য যে দায়ী এই অপরিকল্পিত ব্রিজগুলো। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ মমিনুল হক ভৈরবের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। এদিকে অভিযোগের বিষয়ে নিজের দায় এড়িয়ে যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। কর্মরত ছিলাম না, এটা ডিটেলসটা আমি এই মুহূর্তে আমার জানা নেই, তবে এটা ডিজাইনটা সদর দপ্তর থেকে হয় বা এখান থেকে যেটা সার্ভে করে গেছে সেই সার্ভে রিপোর্টের বেসিসে হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা ওনারা বিবেচনা করবে। সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছে 2,34,00,000 টাকা। 11 মাসে শেষ হয়েছে 40% কাজ, বাকি 60% আগামী মাসে শেষ করার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেন্ট মার্টিন দ্বীপে আগুন নিয়ন্ত্রণে নেই সরকারি কোনো ব্যবস্থা। এমনকি দ্বীপের বেশিরভাগ রিসোর্ট হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ঝুঁকিতে পর্যটকরা। এতে দুর্ঘটনার শঙ্কা থাকতে হয় এলাকাবাসী ও পর্যটন ব্যবসায়ীদের। সীমিত পরিসরে দ্বীপে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থাপনের দাবি তাদের। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন। চলতি বছরের জানুয়ারিতে সেন্ট মার্টিন দ্বীপের 2টি রিসোর্টে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছুই। এরপরে দ্বীপে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ওঠে প্রশ্ন।
প্রবাল এই দ্বীপে অন্তত 12,000 মানুষের বসবাস, অথচ তাদের নিরাপত্তায় নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা। সমুদ্রবেষ্টিত এই দ্বীপে অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু করা সহজ বলছেন দ্বীপবাসী। যে পরিমাণ আগুন, এটা আসলে ওই হাতে ম্যানুয়ালভাবে নিবানো সম্ভব না, অর্থাৎ পুরা ছাই হয়েছে তারপরেই। আগুন লাগলে তো করার কিছু নেই এখানে, আগুন যে নিয়ন্ত্রণের এখন কোনো ধরনের মাধ্যম না সরকারিভাবে। আগুন নেভানোর জন্য যদি ওইখান থেকে লোক পাঠায়, একটা যদি এখানে কোনো ভবন করে, তখন এটা একটু দেশবাসীর জন্য একটু নিরাপদ হয়। দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কোনো ডেভেলপমেন্ট নেই, এটি বাস্তবতা। তবে এটি থাকাটা সমীচীন, যেহেতু এখানে পর্যটকরা যান বছরের একটা বিশেষ সময়। এছাড়া যেহেতু আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় যারা বাসিন্দা যারা আছেন সেন্ট মার্টিনে, তারাও যেহেতু থাকেন, তাদের জন্য এটি জরুরি। আগুনের ক্ষয়ক্ষতি এড়াতে ও পর্যটকদের নিরাপত্তায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি দ্বীপের বাসিন্দাদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম নিয়ে বিপাকে চাষিরা। বৃষ্টি বেশি হওয়ায় পোকার আক্রমণে 5 থেকে 7% আম পচে গেছে। এছাড়া বাজারে চাহিদা কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। এদিকে মাছি পোকার আক্রমণ রোধে ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। সেপ্টেম্বরেও জমজমাট চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। বাজারে আধিপত্য আশ্বিনা জাতের আমের। মৌসুমের একেবারে শেষে বাজারে আসে এই আম। 1 দশক আগেও তেমন কদর ছিল না। ধীরে ধীরে সে অবস্থা অনেকটাই বদলেছে। আর ওই আষাঢ় শ্রাবণ মাসে কম খাই, ভাদ্র মাসের দিন পড়লে তখন অন্য আম থাকে না, এই আশ্বিনাই থাকে। এখন কাটিমন আছে খালি এই কয় বছর থেকে। তবে এবছর অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে বড় বিপর্যয়। মাছি পোকা বাড়ায় বাজারে ওঠার আগেই পচে গেছে 5 থেকে 7% আম। গত বছর বাজারে মন প্রতি 6,000 টাকা বিক্রি হলেও এবছর দাম 3 থেকে 4,000 টাকা। মানে বর্ষার কারণটা বেশি, তো দেখুন জেনে ক্ষয়ক্ষতি হয়ে শেষ। যে বান্ডাতে আমটা গেছে আপনার 100 মন, বান্ডাতে পাইছে 60 মন 50 মন। আম খালি ওই ফুঁড়ে দেয় আর মনে করেন যে নষ্ট হয়ে পচে পড়েছে খালি। জেলায় 9,000 হেক্টর বাগানের জমিতে আশ্বিনা আমের চাষ হয়েছে। ক্ষতি থেকে চাষিদের রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাছি পোকার জন্য আমরা আগে থেকে এপ্রিল মাস থেকেই বলি যে আমাদের ফেরোমন ফাঁদ দেওয়ার জন্য বলি, এবং একই সাথে হচ্ছে ব্যাগিংয়ের জন্য পরামর্শ। যদি কোনো আম চাষি ফেরোমন ফাঁদ ব্যবহার করে অথবা ব্যাগিং করে, তাহলে তার আমের মাছি পোকার উপদ্রব যেমন কমে যাবে, একই সাথে ব্যাগিং করার ফলে আমের রং ভালো হবে। গত বছর জেলায় 3,80,000 মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে 1 লাখই আশ্বিনা জাতের, যা বাজারে থাকবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 1.5 দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় 3 গুণ বেড়েছে। তবে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম। পিছিয়ে আছে প্রতিবেশী দেশগুলোর থেকেও। শুধু পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি অর্থনৈতিক সূচক নিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির প্রতিবেদনে বলা হয়, সবশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি এখন $2,625। 2010 সালে যা ছিল $882। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে $11,000 মাথাপিছু জিডিপি নিয়ে শীর্ষে রয়েছে মালদ্বীপ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।